টকি হাউসে নতুন কি ছবি চলছে সেই নিয়ে নিখিলেশের মাথা ব্যথা কখনোই থাকে না, কিন্তু বৌঠান অত্যন্ত জোর করার ফলে হয়তো আজ আমাদের যেতেই হবে। ডিসেম্বর মাসের শীত সন্ধ্যা, বাইরে কুয়াশার মৃদু আনাগোনা। আমি আমার বন্ধু নিখিলেশের ঘরে বসে তার শেষতম রহস্য সমাধান নিয়ে একটি বিস্তারিত লেখা তৈরি করছিলাম। সেই সীমান্তের চাদর রহস্য, সামান্য একটি চুরি থেকে কিভাবে দেশ জুড়ে ছড়ানো একটি আন্তর্জাতিক গুপ্তচর চক্রের পর্দা ফাঁস হলো, তা ভাবলে আজও শরীরের রক্ত হিম হয়ে আসে। আমি লেখাটির শেষ লাইনগুলো লিখছিলাম, যেখানে আমরা জীবন বাজি রেখে বাতিঘরের ভেতরে বসে থাকা 8 জনের সেই আন্তর্জাতিক দলকে পাকড়াও করেছিলাম। সেই ভয়ানক কেসের কথা মনে পড়লে আজও মনে হয় আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও যে এমন চরম নাটকীয়তা আসতে পারে তা বিশ্বাস করা কঠিন। আমার লেখা প্রায় শেষ। ইজি চেয়ারে আধশোয়া হয়ে নিখিলেশ তখন হাতে তুলে নিয়েছে অমৃতবাজার পত্রিকা। হাতের চায়ে একটা চুমুক দিয়ে সে আমার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার লেখা কদ্দূর? লেখা শেষ, কালকে প্রকাশকের বাড়ি পৌঁছে দিলেই হলো। এই নাও, এই খবরটা পড়ে দেখো। কিন্তু এই নতুন রহস্যে ঢোকার আগে আমার মনে সেই পুরনো কেসটার রেশ কাটছিল না। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর বললাম, নিখিলেশ, একটা কথা জানতে চাই। সীমান্তের চাদর কেসটায় যখন তুমি প্রথম বুঝলে যে সামান্য চুরির আড়ালে বিশাল ষড়যন্ত্র আছে, তখন তোমার প্রথম সূত্রটা কি ছিল? এই গবেষণাগারের একজন কর্মী নিখোঁজ ছিল, তার নাম ছিল দেবতোষ। প্রাথমিক তদন্তে সবাই ভাবল সে চুরি করে পালিয়েছে, কিন্তু দেবতোষের পুরনো জীবন বিশ্লেষণ করে আমি দেখলাম তার স্ত্রী গুরুতর অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য তার প্রচুর টাকার প্রয়োজন ছিল। সে অভাবে পড়ে চুরি করতে পারে, কিন্তু সে যে ফাইল পাচার করেছে সেটার মূল্য এবং ঝুঁকি তার সাধ্যের বাইরে। আসলে সাধারণ চোর নগদ টাকা খোঁজে, কিন্তু দেবতোষ চুরি করেছিল একটি বিশেষ কোডেড ফাইল। যে ফাইল সে চুরি করেছে সেই কোড ভাঙা তার পক্ষে অসম্ভব ছিল। আমি ধরে নিলাম দেবতোষকে কেউ ব্যবহার করেছে। এই ব্যবহারকারী অবশ্যই অত্যন্ত শিক্ষিত এবং প্রযুক্তিবিদ্যায় পারদর্শী। যখন আমি শুনলাম যে সেই ফাইলটি পাচারের জন্য নাকি একটি কুরিয়ার সংস্থাকে ব্যবহার করা হয়েছিল, তখনই আমি নিশ্চিত হলাম যে এর পেছনে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। দেশপ্রেম বা বড় কিছু নয়, দেবতোষকে শুধু টাকার লোভ দেখানো হয়েছিল, কিন্তু সে জানতো না এই কাজ তাকে কোথায় টেনে নিয়ে যাবে। কুরিয়ার সংস্থা? কিভাবে? ওই কুরিয়ার সংস্থাটি ছিল ভুয়া। বাইরে থেকে দেখলে মনে হবে স্বাভাবিক পার্সেল ডেলিভারি, কিন্তু তাদের প্রতিটি ডেলিভারি ভ্যানের ভেতরে ছিল অত্যাধুনিক এনক্রিপশন ডিভাইস। এই ডিভাইসগুলোই সেই কোডেড ফাইলটিকে বিদেশে পাঠাচ্ছিল। ফাইলটি একবার পাঠানোর পরই দেবতোষকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই ব্যাপারটা আরও পরিষ্কার হলো যখন কুরিয়ার সংস্থার নথি পরীক্ষা করে দেখলাম তাহাদের কর্মীদের দেওয়া মোবাইল ফোনগুলো কেবল একটি নির্দিষ্ট বিদেশি নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হচ্ছে। এই ভুলটা তারা করেছিল। একজন সামান্য গোয়েন্দার পক্ষে এই সূক্ষ্ম প্রযুক্তিগত ভুল ধরা অসম্ভব ছিল, কিন্তু আমি জানতাম এত বড় অপরাধের জাল পাতার সময় ছোট ভুল হবেই। এরপর তুমি বাতিঘরে সেই গ্যাংটার ডেরা খুঁজে বের করলে? সেটা তো ছিল অসম্ভব কাজ। অসম্ভব নয়, এটা ছিল গণিতের হিসাব। তারা নিয়মিতভাবে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে তাদের হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করত। আমি সেই ফ্রিকোয়েন্সির সামান্যতম বিচ্যুতি লক্ষ্য করলাম, যা সাধারণত সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকা থেকে পাওয়া উচিত নয়। ওই বাতিঘরটা ছিল এমন একটি ভৌগোলিক অবস্থানে যেখান থেকে সিগন্যালগুলো শক্তিশালীভাবে পাঠানো সম্ভব। পুলিশ যখন দেবতোষের গ্রামের বাড়িতে ছুটছিল, আমরা তখন সুন্দরবনের দিকে যাচ্ছিলাম। সেখানে গিয়েই আমরা দেখলাম বাতিঘরের ভেতরে গোপনের রেডিও ট্রান্সমিশন হচ্ছে। তখনই আমরা নিশ্চিত হলাম যে এটি শুধু পাচার নয়, এটা দেশের ভেতরের নাশকতা তৈরির একটা প্রস্তুতি ছিল। এই জীবনকে বাজি রেখে সেই রাতে আমাদের দুজনকে ভেতরে ঢুকতে হয়েছিল। পুরো দলটিকে ধরতে হলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করাটা ছিল খুব জরুরি। আমরা যদি সামান্য দেরি করতাম
তবে তারা নকশাগুলো ধ্বংস করে দিত এবং দেশের নিরাপত্তার বড় ক্ষতি হতো। সত্যি, তোমার তীক্ষ্ণ দৃষ্টি না থাকলে সেদিন দেশ একটা বড় বিপদের মুখে পড়তো। যাক, ওসব ভয়ানক পর্বের কথা যাক, এখন আপাতত আমার লেখার দিকে নজর দেওয়া যাক। নিখিলেশের গতবারের কেসটার লেখাটা শেষ করেছি। কি অসাধারণভাবে সে খুনিকে ধরেছিল তার তুলনা নেই। শহরের বুকে হয়ে চলেছিল একের পর এক নির্মম খুন। পুলিশ যখন নাজেহাল, তখন আমার বন্ধুটি গিয়ে তদন্ত করে ব্যাপারটাকে, আর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তারপর রীতিমতো একরকম জীবন হাতে করে গুলির লড়াইয়ের পরে আমরা খুনিকে ধরি। পেশাদার অপরাধীরা যে কতটা নিষ্ঠুর হতে পারে সেই অভিজ্ঞতায় ডায়েরির পাতায় কলমবন্দি করলাম। মানুষের মনের অন্ধকারের দিকটা একবার সামনে এলে বোঝা যায় সভ্যতার মুখোশটা কত পাতলা। বৌঠান এসে চা দিয়ে গেছে। চাটা শেষ করে লেখাটাকে জমা দিতে নিয়ে যাব বলে গুছিয়ে রাখলাম। বাইরে এসে দেখি নিখিলেশ হাতে অমৃতবাজার পত্রিকাটা নিয়ে বসে পড়েছে আর চায়ে চুমুক দিচ্ছে। আমায় দেখে খবর থেকে চোখ না তুলে জিজ্ঞেস করলো, ভাইয়া, তোমার লেখা কদ্দূর? লেখা শেষ, কালকে প্রকাশকের বাড়ি পৌঁছে দিলেই হলো। এই নাও, এই খবরটা পড়ে দেখো। তোমাকে সবসময় বলি না, খবরের কাগজের ভেতরের পাতায় ছোট ছোট খুনের খবরগুলো ভালো করে খুঁটিয়ে দেখা দরকার। পুলিশ এগুলোকে সাধারণ চিন্তাই বা শত্রুতা বলে এড়িয়ে যায়, কিন্তু অনেক সময় এগুলোর পেছনেই আসল রহস্য লুকিয়ে থাকে। দেখো, আজকের ঠিক সেই রকম একটা ঘটনার কথা বলা আছে। খবরের কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল নিখিলেশ। আমিও কাগজটা হাতে নিয়ে পড়লাম। একদম শেষের একটা পাতাতে ছোট্ট করে লেখা, বাড়িকুঞ্জ ভবনে খুন হয়েছেন ব্যবসায়ী দীনবন্ধু সাহা। তাকে কেউ ধারালো ছুরি দিয়ে খুন করে গেছেন বাড়িতে এসে। পুলিশ ঘটনার তদন্ত করছেন, খুনের কারণ স্পষ্ট নয়। পড়ার পরে নিখিলেশকে কাগজটা দিয়ে বললাম, তো জমজমাট কাণ্ড, বাড়ির ভিতর এসে খুন করে যাচ্ছে দিন দুপুরে। মানুষ যত উন্নত হবে, তার খুন করার পদ্ধতিও আরও অনেক উন্নত হবে। এটা আদি অনন্তকাল থেকে হয়ে আসছে। সামাজিক উন্নতি হলে তার খুন করার নিয়মও নির্মম হবে। আসলে অপরাধীরা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। তারা জানে পুলিশ কোন পথে তদন্ত করবে, তাই তারা খুনের পদ্ধতি বদলে ফেলেছে। বুদ্ধির লড়াইতে হারলে তবেই তারা পুলিশের জালে ধরা দেয়। আর সেই জন্য তোমার মতো আরো অনেকগুলো নিখিলেশকে দরকার পড়বে সমাজের। বৌঠান এসে বসলো আমাদের মাঝে। কি গল্প হচ্ছে দুটিতে মিলে? এই যে তোমার ঠাকুরপো আমাদের সমাজ স্বাধীনতাকে নিয়ে বড্ড বেশি ভাবছে। আমি বলছি, আমাদের একজন নয়, আরো অনেক নিখিলেশ দরকার আছে। সব আসল জিনিস একটাই হয়। রামকৃষ্ণ একজনই, বিদ্যাসাগরও একজনই, ভগবান কৃষ্ণ একজনই ছিলেন, তাই নিখিলেশও একজনই। তাছাড়া সবার কি অত মাথা ঘামানোর ক্ষমতা আছে ঠাকুরপো? বুদ্ধি আর ধৈর্য, এই দুটো না থাকলে নিখিলেশ হওয়া যায় না। মানে ভাগ দেব না বলছো? একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবে, বেশিরভাগ খুনগুলো হয় পারিবারিক অশান্তি কিংবা লোভ, কখনো কখনো ব্যক্তিগত শত্রুতা। খুনিরা এই তিনটের বাইরে বেরোতেই পারল না। যতই পরিকল্পনা করুক না কেন, খুনের মূলে থাকে সেই পুরনো আদিম লোভ কিংবা রাগ। এর বাইরে যাওয়ার ক্ষমতা খুব কম খুনেরই থাকে। তাহলে আমি বরং এই তিনটের বাইরে একটা খুন করি, কারণ একটার বন্ধুত্বের জন্যই খুন। কি বলো? সেই খুনের তদন্ত না হয় তুমি করতে আসলে, কারণ রাখাল বাবুর সে এলেম নেই। বাড়িকুঞ্জ ভবনের খুনটায় যে তোমায় এখনো ফোন করে ডাকেনি কেন, সেটাই ভাবছি। অত বারবার নিখিলেশকে ডাকলে তার পুলিশি ভাবনায় আঘাত আসে। ওরা যখন নিজেরা কোনো কিনারা করতে পারে না, একদম দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখনই নিখিলেশের খোঁজ পড়ে। আমাদের গল্প বেশ জমে উঠেছিল, কিন্তু তখনই সকাল সকাল বৌঠান চায়ের পেয়ালা সযত্নে রেখে বলল, ঠাকুরপো, বলছি যে আজকে শুনলাম নতুন বায়োস্কোপ এসেছে টকি হাউসে। বৌঠানের এহেন কথা শুনেই নিখিলেশকে দেখলাম চায়ের কাপ হাতে তুলে অন্যদিকে মুখ করে পান করতে আরম্ভ করলো। বুঝলাম বৌঠানের কথার দিক নির্ধারণ করেই সত্যান্বেষীবাবু মুখ সরিয়ে নিয়েছে। আমি বললাম, হ্যাঁ তো, তেমনটাই তো শুনেছি। কেন বলো তো? না, আসলে অনেক দিন ধরে বাড়িতে রয়েছে,
মনটা একটু হালকা করার জন্য যদি একবার দেখতে যাওয়া যেত। আমিও সেই সঙ্গে জুড়ে দিলাম। তো নিখিলেশ, যাওয়া হবে নাকি? নিখিলেশ তখনও নিজের নীরবতা পালন করে চলেছে। বৌঠান তার মুখপানে অনেকক্ষণ চেয়ে থাকতে থাকতে এবার হয়তো ক্লান্ত হয়ে যাবে, কিন্তু নিখিলেশ কিছুই উত্তর দিচ্ছে না। দীর্ঘ নীরবতা চলছে বটে, তবে সে কিন্তু চা খাওয়া বন্ধ করেনি। সম্পূর্ণ চা গলার্ধকরণ করে এবার নিখিলেশ বলল, চিনি একটু কম হয়েছে। আমি অনেক চেষ্টা করে নিজের হাসি কানা থামালাম। নিখিলেশ যে এরকম একটি উত্তর দেবে সেটা আমার প্রত্যাশার বাইরে ছিল। বৌঠান দ্রুত বেগে বেরিয়ে গেল সেখান থেকে। তার রাগ যে অনেকাংশে বেড়েছে সেটা যথেষ্ট অনুমেয়। নিখিলেশ এবার আমার দিকে হালকা হেসে বলল, তোমার যাওয়ার ইচ্ছে ছিল নাকি? আমি হেসে বললাম, না না, আমার ইচ্ছে থাকা না থাকার উপরে কিছুই যায় আসে না। বৌঠানের খুব মন করছে সেই জন্যেই বললাম। আসলে ওই জিনিসটি আমার ভালো লাগে না। আমি আমার রহস্য, কেস সলভ এসব নিয়ে মেতে থেকে তৃপ্তি অনুভব করি। সেটা আমার চাইতে ভালো কে জানে বলো। তবে বর্তমানে কিন্তু আমাদের শহরে তেমন একটা কোলাহল নেই। কোলাহল নেই বলাটা হয়তো ঠিক নয়, আছে সেটা অবশ্যই। দৈন্য, ক্ষুধা, তৃষ্ণা এই জিনিসগুলোর অভাব না মিটলে কোলাহল থাকবেই। আমি সেই কোলাহলের কথা বলছি না, আমি বলছি শহরের দুষ্কর্মের কথা। হ্যাঁ, ইদানিং খবরের কাগজ দেখে সেই সম্বন্ধে আন্দাজ হয়েছে বটে, তবে একটা কথা সত্যি যে তোমার কারণে এই বিষয়গুলোর অনেক মীমাংসা হয়েছে বটে। নিখিলেশ আমার কথা শুনে কোনো উত্তর দিল না, এবং তার মুখেও কোনো উজ্জ্বল ভাব ফুটে উঠল না। সম্ভবত আমার এই প্রশংসা সে গ্রহণ করেনি। যাই হোক, আপাতত বায়োস্কোপের চিন্তা ভাবনায় যবনিকা পতন হয়েছে সেই নিয়ে সন্দেহ নেই। সন্ধেবেলা নিখিলেশ আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, তাড়াতাড়ি ওঠো তো। আমি ঘুম কাতর কণ্ঠে বললাম, কেন, কি ব্যাপার? তোমার বৌঠানের আবদার মেটাতে না হয় যাওয়াই যাক, তুমি রাজি তো? ঘুম থেকে উঠে ব্যাপারটা স্বপ্ন দেখছি নাকি সত্যিই ঘটছে সে নিয়ে কিছুক্ষণ দ্বিধায় ছিলাম আমি। তারপর ব্যাপারটার সত্যতা বুঝে একটু হেসে উঠে পড়লাম। যাক, নিখিলেশ যে বৌঠানের কথায় রাজি হয়েছে সেটাই আমার পরম প্রাপ্তি। যদিও সকাল থেকেই মুখ বেজার দেখতে দেখতে হয়তো ওর মন গলেছে। কথা মতো আমরা প্রতিমার শখ পূরণ করার উদ্দেশ্যে বেশ ভালোভাবেই উপভোগ করলাম বায়োস্কোপ। নিখিলেশের মন ভরেছে কিনা বলা যায় না, তবে বৌঠানের অভিব্যক্তি দেখে বুঝলাম তার বেশ মনে ধরেছে। আমার মতামত নিয়ে না তো পাঠকগণ চিন্তিত, না তো আমি। সেখান থেকে বেরোবার সময় বেশ হই হুল্লোড় হচ্ছে দেখে আমি আর নিখিলেশ আওয়াজ লক্ষ্য করে সেই দিকে এগিয়ে গেলাম। একটু এগিয়ে যেতেই আমরা চোখের সামনে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক কাজ। একজন বৃদ্ধ লোককে রাস্তার মোড়ে খুন করে ফেলে রাখা হয়েছে। তার গলার নলি বরাবর একটা ধারালো কিছু চালিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে রক্তের প্লাবন ধারা বইছে, আর ক্ষত এতটাই গভীর যে দেখলে শরীরের শিহরণ জাগতে বাধ্য। ঘাড়টা একটু বেশি যেন বেঁকে রয়েছে, যেন বাম দিকে। নিখিলেশ লোকটির মুখের দিকে তাকিয়ে বলল, এই ভদ্রলোককে আমি চিনি। ভদ্রলোক একজন বড় মাপের ব্যবসায়ী, কিন্তু এত বড় মাপের লোককে এভাবে প্রকাশ্যে হত্যা করে খুন করে চলে গেল, অথচ কেউ কিছু লক্ষ্যই করলো না। পাশ থেকে একজন উত্তেজিত জনতা বলে উঠলেন, না মশাই, এখানে খুন করা হয়নি ওনাকে। একটা গাড়ি যাওয়ার পথে এইভাবে ফেলে গেছে। গাড়ি? আচ্ছা, এই জন্যে ঘাটটা বাঁদিকে বেশি ঘেঁষে গেছে। হ্যাঁ। আচ্ছা, কি গাড়ি কেউ দেখেছেন আপনাদের মধ্যে? গাড়িটা অত কেউ লক্ষ্য করেনি, তবে ভীষণ জুড়ে গিয়েছিল বোধ হয়। এটা তো আমারও অনুমান বলছে। আমি বললাম, নিখিলেশ, পুলিশের কাছে খবর নিশ্চয়ই গেছে। আমাদের এখানে থাকার এখন বিশেষ দরকার আছে বলে মনে হয় না। ওদেরকে বৌঠান নিশ্চয়ই আমাদের চিন্তায় পড়েছে। নিখিলেশের যেন এবার হুঁশ ফিরল। সে আমাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুমি যাও যাও, আমি একটু বাদে আসছি। আমি সেই ভিড় ঠেলে কোনো মতে বাইরে বেরিয়ে এলাম। ভিড়ের বাইরে বেরিয়ে দেখি বৌঠান একলা বসে রয়েছে একটি গাছতলায়। আমি তার দিকে অগ্রসর হয়ে বললাম, কি হয়েছে বৌঠান, এমন শুষ্ক দেখাচ্ছে কেন মুখ? বৌঠান ভয়ার্ত স্বরে বলল,
আমি একবার উঁকি দিয়ে দেখেছি, তারপর থেকেই আমার গা গোলাচ্ছে ভীষণ। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, শোনো, আমি দেখছি কি করা যায়। বলে আমি আবার ভিড়ের মধ্যে ঢুকে নিখিলেশকে বললাম, এই নিখিলেশ, এই আমি কি বৌঠানকে নিয়ে বাড়ির দিকে রওনা দেব? ডেড বডি দেখে তার শরীর খারাপ করছে। নিখিলেশ তখন দেহটির দিকে একদৃষ্টে তাকিয়েছিল। আমার কথা শুনে শুধু একটা শব্দ করল। আমি সেই ভিড় সরিয়ে আবার বাইরে বেরিয়ে এসে বৌঠানকে নিয়ে একটা ট্যাক্সি ধরলাম। না, নিখিলেশ বোধহয় এই কেসে আবার জড়িয়ে পড়বে। আমার সেখানে থাকাটা জরুরি ছিল, কিন্তু বৌঠানের যা শারীরিক অবস্থা তাতে এটা করাও জরুরি। সেই রাতে নিখিলেশ যখন বাড়ি এসে পৌঁছালো তখন রাত প্রায় 12টা বাজে। শুনশান ফাঁকা রাস্তায় নিখিলেশ এতক্ষণ কি করছিল কে জানে। নিখিলেশ বেশ ক্লান্ত হয়ে ঘরে ফিরে এসেছে দেখে বৌঠান তার জন্যে খাবার পারল। আমার আগেই খাওয়া শেষ হয়ে গিয়েছিল বটে, কিন্তু আমার দু চোখে ঘুম আসছিল না। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে দেখতে কেবলই ঘড়ির দিকে চোখ রাখছিলাম, কখন দরজায় টোকা পড়ে আর নিখিলেশ ঘরে ফেরে। নিখিলেশের খেতে খেতে আমি তার পাশে বসে জিজ্ঞেস করলাম সকল বৃত্তান্ত, এবং আমার আন্দাজ অনুযায়ী নিখিলেশ এই কেসে জড়িয়ে পড়েছে সেটা নির্ভেজাল সত্য। নিখিলেশ বলল, তোমরা বেরিয়ে যাওয়ার পর ইন্সপেক্টর সুপ্রভাত বাবু সদল বলে এসেছিলেন। ওনার সঙ্গে খাতির খুব একটা না থাকলেও বলতে পারো মুখ চেনা থাকায় কিছুটা কথা বলতে পারে, এবং ওনার কথা শুনে যা মনে হলো আমাকে উনি এই কেসে পেলে ওনার সুবিধা হবে। সরাসরি না বললেও আমাকে পাশে থাকার কথা বললেন। যে লোকটিকে ওখানে আহত এবং মৃত অবস্থায় দেখলে তিনি হলেন ব্যবসায়ী নির্মাল্য কর্মকার। গাড়ির ব্যবসা আছে বেশ বড় সড়ো। কোথায় কোথায় তার ব্যবসা আছে সে সম্পর্কে জানি না বিশদে, তবে ওনার সাথে একবার আলাপ হয়েছিল একটি অনুষ্ঠানে। তখন আমার বয়স একেবারে অল্প। আমার ছেলেবেলার একজন শিক্ষক শ্রী জয়মাল্য বাগচির শ্রাদ্ধ অনুষ্ঠানে আমি সেখানে গিয়েছিলাম। একটা ছেলে বিলু আমারই বয়সী, তার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব ছিল। ওর ডাকনামটা মাথায় আসছে কেবল, কারণ ভালো নাম জানতাম না কখনোই। এখন সেই ছোটবেলার বিলুকে দেখে আমি চিনতে পারবো কিনা কে জানে। তো যাই হোক, এখানে গিয়েই এই নির্মাল্য কর্মকারের সঙ্গে আমার পরিচয় হয়। যতদূর জেনেছিলাম আমার মাস্টারমশাই আত্মহত্যা করেছিলেন, এবং সেই সঙ্গে তার স্ত্রী মাত্র 2 দিনের তফাতে শোকাতুর হয়ে মারা যান। এই ঘটনা বিলুকে একেবারে ভেঙে ফেলে। মাত্র 1 সপ্তাহের মধ্যে নিজের বাবা মাকে হারিয়ে ফেলে সে একেবারে নিঃস্ব হয়ে পড়ে। ওখানেই ওই নির্মাল্য কর্মকারের সঙ্গে আমার সাক্ষাৎ এবং কথাবার্তা হয়, এর বেশি আর কিছু না। পরে কখনো খবরের কাগজে হয়তো ওনার সম্পর্কে কিছু খবর বেরিয়েছে, কিন্তু সেগুলো অতটা উল্লেখযোগ্য নয়। নিখিলেশ থামলে আমি বললাম, বুঝলাম। তারপর? তারপর আর কি, বর্তমানের ঘটনায় ফিরে আসি। নির্মাল্য কর্মকারের বাড়িতে খবর দেওয়া হলো, হাসপাতালে খবর দেওয়া হলো। ইন্সপেক্টর সুপ্রভাত কেসটা দায়িত্বে থাকবেন। ওখানে উপস্থিত কেউই বলতে পারছেন না কোন গাড়ি থেকে লোকটিকে নিক্ষেপ করা হয়েছে। এখন আমাদের সেই নিয়েই সমস্যা, যে গাড়ি থেকে নির্মাল্যবাবুকে নিক্ষেপ করা হয়েছে সেই গাড়িটি কার। প্রত্যক্ষ সাক্ষী কাউকেই পাওয়া গেল না। আমাদের অনুমান গাড়ি থেকে ফেলে দেওয়ার আগেই তার গলা চিঁড়ে দেওয়া হয়, এবং তারপর চলন্ত গাড়ি থেকে তার দেহটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় রাস্তায়। ঘটনাটা খুব দ্রুততার সঙ্গে করা হয়েছে, এই জন্যে লোকটির মাথা খুব বাজেভাবে রাস্তায় পড়েছে। ফলে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে রক্ত বেরোচ্ছিল অনবরত। আর কণ্ঠনালীতে যতদূর সম্ভব কোনো ধারালো ছুরি দিয়ে একেবারে সজোরে আঘাত করা হয়েছে। ভদ্রলোকের পরিবারের দাবি এর একটা বিচার করতে। পুলিশ বিভাগ নিয়ে তার সন্তান অনবরত গালিগালাজ দিচ্ছেন, তবে সেগুলি সবই আমরা উপেক্ষা করে কাজে মন দিচ্ছি। এক্ষেত্রে পুলিশ বিভাগের কি করার আছে তেমন? পুলিশ বিভাগের কাজ নিয়ে তার ঘোর সন্দেহ, কিন্তু আমাকে উনি অ্যাপয়েন্ট করবেন বলে মনে হচ্ছে না। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলতেন তাহলে আমি কিন্তু পুলিশের সহযোগিতা ছাড়া সেটা করতে পারতাম না। সেটা হয়তো উনি আন্দাজ করেছিলেন, এই জন্যেই আমার সঙ্গেও বিশেষ ভালো ব্যবহার করলেন না। আচ্ছা, তাহলে এখন তোমাদের পরবর্তী পদক্ষেপ কি? গাড়ি উদ্ধার পর্ব চলছে। সমস্ত জায়গায় পুলিশি অভিযান চলছে গাড়ি থামিয়ে। প্রত্যেকটি গাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন দেখা যাক, অন্তত এর মাধ্যমে যদি পাওয়া যায় খুনির সন্ধান, তাহলে আমার আর কোনো উৎপাত সহ্য করতে হবে না, এই আর কি। সেই রাতে খাওয়া দাওয়া শেষ করে নিখিলেশ ঘুমিয়ে পড়ল। আমার কিছু লেখার কাজ থাকায়
আমায় বেশ কিছুক্ষণ জেগে থাকতে হয়েছিল। নিখিলেশ যে কথাগুলো বলল সেখানে কোথাও যেন একটা অতীতের আভাস আমি বুঝতে পারছিলাম। একটা সুস্পষ্ট ছাপ না হলেও যেন প্রতিটা ঘটনা কোনো না কোনোভাবে সম্পর্কিত রয়েছে। যাই হোক, নির্জন রাত হয়তো বড্ড ভাবায়, আর বিলম্ব করা উচিত হবে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম নিখিলেশ বাড়িতে নেই। সে বেরিয়েছে যে ঠিক কোথায় সেটাও ঠিক করে বৌঠান বলতে পারল না। আমিও অগত্যা ঘরে বসে বসে সিগারেট খেতে খেতে লেখার কাজ করছিলাম। নিখিলেশ ফিরল একেবারে দুপুরবেলা। তাকে দেখে আমার মনের মধ্যে পুঞ্জীভূত অবস্থায় থাকা চাপা আগ্রহগুলি যেন বেরিয়ে পড়ল। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, এই নিখিলেশ, কি হয়েছে? কোনো খবর পেলে নাকি? নিখিলেশ ক্লান্ত অবস্থায় ছিল বটে, তবে সেদিকে আমার খেয়াল তখনই হয়নি। একটু জিরিয়ে নিয়ে সে বলল, খুনের শেষ এখানেই নয়। আমি বিহ্বল দৃষ্টিতে বললাম, মানে? মানে আজকে ভোরবেলা আরেক ব্যক্তি খুন হয়েছেন। তাকেও ফেলে রাখা হয়েছিল একটি রাস্তার ধারে। গলার নলি কেটে ঠিক একই উপায় অবলম্বন করে হত্যা করেছে খুনি। এই আহত ভদ্রলোক হলেন একজন ব্যবসায়ী, নাম সুনির্মল সামন্ত। কোনোভাবে কি ইনি নির্মাল্য কর্মকারের সঙ্গে সম্পর্কিত? আগে ঠিক সন্দেহ করেছ। ইনি নির্মাল্য কর্মকারের সঙ্গে সম্পর্কিত। দুজনে ভালো বন্ধু ছিলেন একসময় এবং বর্তমানে যোগাযোগ রক্ষা করে চলছেন। তবে বন্ধুত্ব আর আগের মতো নেই, কিন্তু বিজনেস সম্পর্কিত কথাবার্তা ছাড়া দুজনের মধ্যে বর্তমানে তেমন একটা কথাবার্তা হতো না। তবে আগের রাতে নির্মাল্য কর্মকার আর আজ ভোরবেলা সুনির্মল সামন্ত, কিছু না কিছু সম্পর্ক এদের মধ্যে রয়েছে নিঃসন্দেহে। সে তো বটেই, তবে সেটা কি আন্দাজ করতে পারছো? ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে আশ্চর্য হব না। হ্যাঁ, আমিও তাই ভাবছি। গতকাল কথা বলতে বলতে হঠাৎ করেই আমার মনে পড়ে গেল বিলুর কথা। আমার মাস্টারমশাইয়ের ছেলে, বলেছিলাম তোমায়, মনে আছে? তার সঙ্গে যদি একটু যোগাযোগ করা যেত ভালো হতো, কিন্তু সে আদৌ এই শহরে থাকে কিনা সেটাও জানি না। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কেন? তাকে কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস না, এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওর সঙ্গে কথা বললে সেখান থেকেও যদি কিছু জানা যেত। সব কিছু উড়িয়ে দেখতে হবে ভায়া। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। বলে কথাটা শেষ করলো না নিখিলেশ। তারপর ফের বলল, যতদূর শুনেছি একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল ওদের। ও আচ্ছা আচ্ছা, তোমার মাস্টারমশাই কি ব্যবসায়ী ছিলেন নাকি? না না, উনি আদ্যপান্ত শিক্ষক ছিলেন, তবে ওনার বন্ধুত্ব ছিল নির্মাল্যবাবুর সঙ্গে। যাই হোক, আমরা নিজেদের আসল প্রসঙ্গে অবতরণ করি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন জিজ্ঞাসাবাদ পর্ব চলবে তো? হ্যাঁ অবশ্যই। তবে খুব খারাপ লাগছে এটা ভেবে যে এত পুলিশি তৎপরতা সত্ত্বেও কোনোভাবে ওদের ধরা কেন যাচ্ছে না। আমি চুপ করে রইলাম কিছুক্ষণ। নিখিলেশ দীর্ঘ নীরবতা ভেঙে বলল, যাই হোক, বিকেলের দিকে আমাদের একবার বেরোতে হবে, বুঝলে? সুনির্মল সামন্তর বাড়িতে যেতে হবে। ইন্সপেক্টর সুপ্রভাত থাকবেন বলেছেন। আচ্ছা নিখিলেশ, এই বেলাতেও কি কেউ গাড়িটিকে দেখতে পায়নি? সকলের চোখের আড়ালে কি এবারেও ঘটনাটি ঘটেছে? দুর্ভাগ্যবশত সেটাই হয়েছে। আমরা আশেপাশে সবাইকে জিজ্ঞেস করেছি। আসলে অত ভোরবেলা কেউ ওদিকে যাতায়াত করেন না। যে সমস্ত গাড়ি যায় তাদের পক্ষে অতটা বোঝা সম্ভব কিনা জানি না। আশেপাশের দোকানগুলো খোলে বেলা করে। এই জন্যে আমাদের হাতে এই মুড়ি মুড়কি ছাড়া আর কিছু উচ্ছিষ্ট ব্যতীত কিছুই নেই বলতে পারো। নিখিলেশের মুখ থেকে বুঝলাম সে যথেষ্ট চিন্তিত হয়ে রয়েছে। সারা বিকেল ধরে সিগারেট ধরিয়ে অ্যাস্ট্রে ভরাট করেছে আর এক মনে ভেবেছে। বিকেলবেলা কথা মতো আমরা বেরিয়ে পড়লাম সামন্ত বাড়ির উদ্দেশ্যে। নিখিলেশ ঠিকানা জানতো বলে বাড়তি সুবিধে ওটাই ছিল। ইন্সপেক্টর সুপ্রভাত বাবু আগে থেকে উপস্থিত আছেন সেখানে। তিনি এগিয়ে এসে নিখিলেশকে বললেন, নিখিলেশ বাবু, আমি কথাবার্তা বলেছি প্রাথমিকভাবে, তবে মনে হয় এই দুই মৃত ব্যক্তি অর্থাৎ সুনির্মল সামন্ত আর নির্মাল্য কর্মকারের মধ্যে কোনো একটা মিল খুঁজে বের করতেই হবে। দুজনের খুন একইভাবে একই মানুষ করেছে, এতে সন্দেহ নেই। যাই হোক, আমার জিজ্ঞাসাবাদ শেষ। আপনি নিজের মতো করে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
হ্যাঁ, সে তো বটেই। আপনিও চলুন না, একসাথেই কথা বলা যাবে না হয়। আমরা দুজনেই ইন্সপেক্টরের সঙ্গে প্রবেশ করলাম সামন্ত বাড়িতে। নির্মাল্য কর্মকারের বাড়িতে কি জিজ্ঞাসাবাদ হয়েছে সে সম্পর্কে আমি পাঠকদেরকে সরাসরি ওয়াকিবহাল করতে পারছি না, কারণ গত রাতে আমি সেখানে উপস্থিত ছিলাম না। তবে সামন্তবাবুর বাড়িতে যা কথাবার্তা হয়েছে তার সবটাই এখানে লিপিবদ্ধ করছি। সুনির্মল সামন্ত কত বড় ব্যবসায়ী ছিলেন এবং তার কিসের ব্যবসা ছিল সে সম্পর্কে আমি আগে জানতাম না। তবে শুনলাম ওনার মশলার ব্যবসা রয়েছে, যেটি বর্তমানে খেই হারিয়েছে। একসময় হয়তো হাওয়া তাদের অনুকূলে চলছিল বটে, কিন্তু বর্তমানে বিবিধ প্রতিকূলতার জেরে তাদের ব্যবসায় সাময়িক অবনতি দেখা দিয়েছে। বসার ঘরে আমাদের একটি সোফায় বসতে বলা হলো এবং ঘরে প্রবেশ করলেন একজন বছর 30-35-এর ভদ্রলোক। তিনি আমাদের নমস্কার জানিয়ে বললেন, নমস্কার নমস্কার, আমি ভূপতি সামন্ত। ইন্সপেক্টরের সঙ্গে আমার আগেই কথা হয়ে গেছে, আবার করে। বুঝলাম ভদ্রলোক পরপর দুবার কথোপকথনে বিরক্ত অনুভব করছেন। নিখিলেশ বলল, হ্যাঁ, আমি জানি। আপনি কিছুক্ষণ আগে ইন্সপেক্টরকে আপনার উত্তর দিয়েছেন, তো আপনি একটু সহযোগিতা করলে আমাদের সুবিধে হয়। ভদ্রলোক ভদ্রতার খাতিরে বললেন, আচ্ছা ঠিক আছে, বলুন কি জানতে চান। আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক ঠিক কেমন ছিল? বাবা একসময় যে ব্যবসা চালাতেন, এখন তার একমাত্র ছেলে রূপে সেটা আমার চালানো কর্তব্যের মধ্যে পড়ে। আমি নিজে চাকরি করতে চেয়েছিলাম এবং পেয়েও ছিলাম একটি উচ্চমানের চাকরি, কিন্তু শেষমেশ সেটা করা হয়ে ওঠেনি ব্যবসার কারণে। আচ্ছা, সেই কারণেই কি আপনাদের ব্যবসার মান আগের চেয়ে নেমে গিয়েছে? ভূপতি সামন্ত নিখিলেশের দিকে ক্রূর দৃষ্টিতে চাইলেন। মনে হলো যেন একেবারে খেয়েই ফেলবেন উনি নিখিলেশকে। তারপর বেশ রেগে মেগেই বললেন, আমার গাফিলতি না বাবার গাফিলতি, সেটা আপনি আমাদের ব্যবসার সম্পর্কে সঠিক না জেনে কিভাবে বলছেন? আর সত্যি বলতে নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু হয় কি নিখিলেশ বাবু? হয় না, হয় না, জেনে রাখবেন। আমি আপনাকে বলছি, আমার বাবা এই ব্যবসার অধঃপতনের জন্যে যথেষ্ট দায়ী। শান্ত হন আপনি। আপনার বাবার ভুল যাই থাকুক না কেন, এখন এসব বাদ দিয়ে ওনার এরকম অস্বাভাবিক খুনের ব্যাপারে কিছু আলোকপাত করলে আমাদের অধিক সুবিধা হয়। কি আর বলবো বলুন তো, আসলে মাথার কিছু ঠিক থাকছে না। নিজে তো চলে গেলেন, আমাদের একেবারে সর্বশান্ত করে দিয়ে গেলেন। এখন আমাদের যে কি হবে কে জানে। আমি এখন আর কোথায় চাকরি বাকরি খুঁজবো বলুন তো? কেন, আপনার ব্যবসাপাতি নিলামে চলে গেছে নাকি? 2 মাস বাদে ওটাই হতে চলেছে। কিছু ভুল পদক্ষেপ মানুষকে কিভাবে সর্বশান্ত করে দিতে পারে নিখিলেশ বাবু, সেটা আপনি ভাবতে পারবেন না। অথচ সেই ভুল পদক্ষেপগুলি মেনে নেওয়ার সময় মানুষ তার গুরুত্ব বুঝতে পারে না। আপনি আপনার বাবার মৃত্যু নিয়ে খুব একটা শোকাহত নন তাহলে? শোকাহত শুধু এখন চুল কামিয়ে খরচ করে সাধ্যশান্তি করতে হবে বলে, নইলে আমার কোনো ভ্রুক্ষেপ নেই উনি বাঁচলেন কি মরলেন। ভদ্রলোকের পিতার প্রতি এরকম অশ্রদ্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে পড়লাম। নিখিলেশ নিরাশ ভঙ্গিতে বলল, আচ্ছা, তাহলে আপনার কাছ থেকেও কোনো তথ্য পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। তবে একটা ব্যাপার আপনি জেনে রাখুন, আপনার বাবার খুনি আর গতকাল নির্মাল্য কর্মকারের খুনি কিন্তু একই ব্যক্তি। তাই আপনার দেওয়া কিছু তথ্য এক্ষেত্রে সাহায্য করতে পারে। দেখলাম ভদ্রলোকের মুখের ভাব বদলাতে শুরু করল। তারপর তিনি নিজের আওয়াজ একটু নামিয়ে বললেন, আচ্ছা তাই নাকি? এই ব্যাপারটা আমি শুনেছি বটে, কিন্তু মাথায় আসেনি। আসলে বাবার সঙ্গে আমার একেবারেই বনিবনা নেই, তাই খারাপ লাগা দেখানোটা লোক দেখানো হবে, আর আমি ভীষণ প্র্যাকটিক্যাল, ওটা পছন্দ করি না। তবে নির্মাল্য কাকুর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল বরাবরের। আপনি ওনার বিষয়ে কি জানতে চান বলুন? অন্তত বাবার থেকে ওনার ব্যাপারে বেশি তথ্য আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা বেশ, তবে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনার বাবার সঙ্গে আপনার এতটা খারাপ সম্পর্কের কারণ কি? কারণ বলতে অনেক কিছুই। চাকরি করতে না দেওয়া, অপছন্দের মেয়ের সঙ্গে বাধ্য করে বিয়ে করা, আর বিদেশে যেতে বাধা দেওয়া। বলতে পারেন ওই ব্যক্তির জন্যে আমার জীবনে মস্ত বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আচ্ছা বুঝলাম, নির্মাল্যবাবুর আপনি বেশি স্নেহধন্য।
তাই তো? হ্যাঁ, বলতে পারেন সেরকমই। ওনার ছেলের সঙ্গে আপনার কিরকম সম্পর্ক? সম্পর্ক বলতে ব্যবসায়িক বন্ধু হওয়ার বহু আগে থেকেই আমার সঙ্গে বন্ধুত্ব। তবে এখন তো কোনো যৌথ কারবার কিছু হয় না, তাই একা সমস্ত সামলাতে গিয়ে হিমশিম খেয়ে ব্যবসার দুরবস্থা। ওদের মতন ব্যবসা আমাদের কোনো কালেই ছিল না। তবুও ছেলেটির মধ্যে একটুও অহংকার ছিল না নিখিলেশবাবু। বরাবরের ভালো মানুষ এবং ভালো বন্ধু। আর ওর বাবাও যথেষ্ট সজ্জন ব্যক্তি ছিলেন। আমি আমার বাবার চেয়েও ওনাকেই বেশি সম্মান করি। আচ্ছা, আপনি কি বলতে পারেন যখন আপনার বাবা এবং নির্মাল্যবাবু যৌথ ব্যবসায় যুক্ত ছিলেন তখনকার কোনো খারাপ ঘটনা, মানে দুজনের সম্বন্ধীয় কোনো এমন একটি ঘটনা যা আপনার এখনো মনে আছে? দেখুন, তখন তো তেমন আমি এসব ব্যাপারে মাথা ঘামাতাম না, আর ব্যবসা বিষয়টির প্রতি আমার কোনো কালেই কোনোরূপ ভালোবাসা নেই। তাই আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া বড্ড কঠিন। ধরুন এমন কিছু যার জন্য আপনার বাবা এবং আপনার পরম প্রিয় নির্মাল্যবাবুকেও বলি হতে হচ্ছে এইভাবে। একটু কিছু মনে করার চেষ্টা অন্তত করুন। ভূপতি সামন্ত অনেকক্ষণ ধরে ভাবনার সরোবরে অবগাহন করলেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। নিরাশ ভঙ্গিতে বললেন, আমার বড্ড খারাপ লাগছে যে আমার ছোটবেলার কিছুই আমি আপনাকে বলতে পারছি না। কারণ বাবা নির্মাল্য কাকু আজকে নয়, বরং অনেক আগে ব্যবসায় একসঙ্গে যুক্ত ছিলেন। তাই সেক্ষেত্রে অত ছোটবেলার কোনো কাহিনী আমার মনে থাকার কথা নয়। আচ্ছা, বুঝলাম। নিশ্চয়ই তখন কোনো বচসার জন্যই দুজনে ব্যবসা থেকে পৃথক হন, তাই কি? না না, কোনো ঝগড়ার জন্যে নয়। তবে আমার মনে আছে সবটা বেশ শান্তিপূর্ণভাবেই হয়েছিল। বরং একটা কোনো বড় প্রজেক্টের শেষে তারা পৃথক হয়ে যান, এটাই আর কি। আমার মনে হয় না এর চেয়ে বেশি আর কিছু ছিল বলে। ওই সময় শুধু আমার বাবা আর নির্মাল্য কাকুই নন, তখন মোহন কাকুও একসঙ্গে ব্যবসার কাজ করতেন। মোহন কাকু? ইনি কে? আমার বাবার বন্ধু। বলতে পারেন তিনজনে মিলে অনেক বছর ব্যবসা করেছেন একসাথে। আর তারপর স্বভাবতই এরা পৃথক হয়ে যায় একে অপরের থেকে। কিন্তু জানেন তো, এখন আমার মনে পড়ছে ওরা কোনো একটা বিশেষ কারণেই পৃথক হয়েছিল। আপনি কি সেই কারণ সম্পর্কে কোনোভাবে অবগত আছেন? না নিখিলেশবাবু, আমার তো কিছুই জানা নেই বলতে গেলে। তবে মোহন সান্যাল অর্থাৎ ওই মোহন কাকু কিন্তু খুব একটা সুবিধের লোক ছিল না। আমার মনে হয় উনি কোনো সমস্যার সৃষ্টি করেছিলেন কোনো কাজে, তারপরেই ওরা পৃথক হয়ে যায়। দেখুন ভূপতিবাবু, আমরা আমাদের তদন্ত থেকে এটুকু বুঝতে পারছি যে কোনো না কোনোভাবে এরা সকলেই কিছু না কিছুর সঙ্গে যুক্ত আছে। আর সেই যুক্ত থাকার কারণ অনুসন্ধানে আমরা যথেষ্ট চিন্তিত। তবে সেটা খোঁজার আগেও প্রয়োজন নিরাপত্তা। যদি এমনটা হয় যে কোনো নির্দিষ্ট একটি কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে এনাদের মৃত্যু ঘটেছে, তাহলে মোহন সান্যালবাবু এখনও যথেষ্ট সংকটের মধ্যে রয়েছেন। এখানে আমাদের ওনাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া প্রয়োজন। ঠিক ঠিক, কথাটা ঠিক। তাহলে ওনার ঠিকানা দিন, আমরা নিজেরা না হয় সেখানে ওনাকে সাবধান করে দিচ্ছি, আর একটা টেলিগ্রামও করে দেব। বেশ বেশ, ওনার ঠিকানা হলো। বলে ভদ্রলোক মোহন সান্যালের ঠিকানা দিলেন। জোড়াবাগানে ভদ্রলোকের বাড়ি। সেখানে আর আলাদা করে টেলিগ্রাম পাঠানোর দরকার হলো না। আমরা নিজেরাই গাড়ি নিয়ে সেখানে পৌঁছে গেলাম। ভূপতি সামন্তকে নমস্কার করে বেরিয়ে আমরা সেই দিকে রওনা দিলাম। যাওয়ার পথে নিখিলেশ গাড়িতে বলতে লাগলো, বুঝলে, বড্ড অবাক লাগছে এই বিষয়গুলো ভাবতে গেলে। আমরা নিশ্চিত নই আদৌ এখন মোহনবাবুর জীবন সংকটে আছে কিনা। তবে সাবধানের মর নেই। ওনাকে প্রোটেকশন প্রোভাইড করলে আমাদের হাতে খুনি নিজেই হয়তো ধরা দেবে। আমি একটু উদ্বিগ্ন হয়ে বললাম, খুনি নিজেই ধরা দেবে বলছো? যাদের কোনোভাবে ধরা যাচ্ছে না, শহরের বুকে এই নিয়ে দুটো খুন করে চলেছে তারা 24 ঘন্টার মধ্যে, তাদের থেকে এহেন বোকামি তুমি আশা করো? অতি চালাকের গলায় দড়ি, কথাটা জানোই তো বন্ধু। তবে আমি কোনো কিছুই আশা করছি না, শুধু এনাদের মধ্যে কিছু মিল খোঁজার চেষ্টা করছি। বাকি আর কোনো কথা বলল না নিখিলেশ এই যাত্রা পথ চলাকালে। আমিও কিছুটা স্তম্ভিত হয়ে রইলাম এর মধ্যে। গাড়ি গন্তব্যে এসে পৌঁছালে আমি আর নিখিলেশ নেমে পড়লাম।
সঙ্গে সঙ্গে সুপ্রভাত বাবু নিজের পুলিশদের কিছু নির্দেশ দিতে দিতে নামলেন। নেমে নিখিলেশের উদ্দেশ্যে বললেন, আমি মোটামুটি একটা সুরক্ষা দেওয়ার বন্দোবস্ত করে ফেলেছি সান্যালবাবুর বাড়ির সামনে। এখন ওনার সঙ্গে কথা বলে দেখা যাক। ইন্সপেক্টর বাড়ির দরজায় টোকা দিয়ে বলতে লাগলেন, মোহনবাবু আছেন? মোহনবাবু আছেন নাকি? কিছুক্ষণ পর দোতলা থেকে একজনের নিচে নেমে আসার পদশব্দ পাওয়া গেল। বুঝলাম কেউ আমাদের দরজা খুলতে এসেছে, কিন্তু দরজা খুলল না। তারপর সুপ্রভাত আরেকবার সজোরে কড়াঘাত করলেন দরজায়। আমি নিখিলেশকে বললাম, একটু আগেই কারো নিচে নামার শব্দ পেলাম বলে মনে হয় না? হ্যাঁ, পেয়েছি বটে। তাহলে তখন ওটা কে ছিল? ভূত বাদে অন্য কাউকেই সন্দেহ করছি। দরজা খুলে গেল। ভিতর থেকে এক বছর 55 বয়সের ভদ্রলোক বেরিয়ে এলেন, হাতে একটি হ্যারিকেন নিয়ে। তারপর বললেন, আপনারা পুলিশ? কি ব্যাপার? ব্যাপার বেশ জটিল মোহনবাবু। আপনার ঘরে ঢুকতে পারি? ভদ্রলোক আমাদের রাস্তা ছেড়ে দাঁড়ালেন দরজার পাশে। চারিদিক অন্ধকারে ডুবে রয়েছে ঘরখানি। মোহনবাবু বললেন, আসলে বাতি চলে গেছে, তাই হ্যারিকেন নিয়ে রয়েছি। আপনারা উপরে আসবেন বা কি করে? কোনো সমস্যা হবে না, আমাদের কাছে টর্চ আছে। বলে নিখিলেশ চারিদিকে টর্চ ঘোরাতে লাগলো। তারপর বলল, আপনার কি কোনো কুকুর আছে মোহনবাবু? হ্যাঁ, কেন? আমরা ঢুকলাম, তার কোনো আওয়াজ পাচ্ছি না কেন? কোথাও আছে হয়তো আশেপাশে। বললেন মোহনবাবু। তারপর বললেন, আপনাদের আমার সঙ্গে কি দরকার ঠিক বুঝতে পারছি না। একটু যদি খোলসা করে বলেন। ভাইয়া, এদিকে এসো একবার। সুপ্রভাত বাবু আসুন। আমরা ওর কথা শুনে ডান দিকের দেওয়ালের দিকে ছুটে গেলাম। সেখানে ওর টর্চের আলোয় একটি কুকুরের মৃতদেহ ধরা পড়েছে। আমি সেটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। কেউ বোধহয় কুকুরটার গলায় কোনো ধারালো কিছু চালিয়ে তাকে খুন করেছে। নিখিলেশ বলে উঠল, মোহনবাবু, আপনি একেবারে সুরক্ষিত নন। এই দেখুন, এখানেই আপনার কুকুরকে খুন করে ফেলে রাখা হয়েছে। আপনার বাতি কোনো মানুষের হস্তক্ষেপেই চলে গেছে, আর আমরা যখন বাড়িতে ঢুকছিলাম তখন সেই আততায়ী এখান থেকে পালিয়েছে। ভদ্রলোক নিখিলেশের উত্তেজিত কথাগুলো শুনে ছুটে গেলেন সেদিকে। তারপর কাঁদতে কাঁদতে বললেন, কে এমনটা করলো আমার সঙ্গে? আমি আমি কার কি ক্ষতি করেছি? আমার একমাত্র বেঁচে থাকার সম্বল। বলে হাউমাউ করে কাঁদতে লাগলেন ভদ্রলোক। আমরা এবার চারিদিক থেকে একটু ছুটে দেখলাম। আমি নিখিলেশকে উদ্দেশ্য করে বললাম, নিখিলেশ, এই দিকের জানলা খোলা, সম্ভবত এদিক দিয়েই পালিয়েছে খুনি। নিখিলেশ সেই দিকটা পর্যবেক্ষণ করলো। কারো পালিয়ে যাওয়ার ফলস্বরূপ সেখানে একটি বুটের ছাপ বিদ্যমান। কিন্তু এভাবে একটা জুতোর ছাপ দেখে আমরা তাকে শান্ত করে নিচে বসার ঘরেই সোফার ওপর বসালাম। আরও দুটি হ্যারিকেন একত্রিত করে সেগুলি জ্বালিয়ে আমরা বসলাম। মোহনবাবু কান্নায় ভেঙে পড়েছিলেন। তাকে শান্ত করে নিখিলেশ বলল, মোহনবাবু, আপনার বাড়িতে আপনি কি একাই থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমি একাই থাকি। আর একটা চাকর রেখেছি, সে আসে সকালে, তারপর চলে যায় বেলার দিকে। আমি শুধু আমার ওই ভুলুকে সম্বল করেই বেঁচে থাকি। আচ্ছা, বুঝলাম। দেখুন, আমি কোনো পুলিশের লোক নই। গত দুদিনে আপনার দুই বন্ধু নির্মাল্য কর্মকার এবং সুনির্মল সামন্ত পরলোক গমন করেছেন, এবং সেই সূত্র ধরে আপনার দিকেই খুনি আসছিল তার অভীষ্ট লক্ষ্য পূরণ করতে। ভদ্রলোক বড় বড় চোখ করে নিখিলেশের দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, ওরা মারা গেছে? কই, আমি জানি না তো। আগে হ্যাঁ, মারা গেছে। গতকাল নির্মাল্যবাবু আর আজকে ভোরবেলা সুনির্মল সামন্ত, দুজনকেই খুন করে একটি চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে রাস্তার উপর। ভদ্রলোক চোখ কপালে তুলে বললেন, এভাবে খুন করেছে ওদের? আচ্ছা, আপনারা আমার খবর জানলেন কি করে? আপনাদের কে বললো যে ওরা আমাকে টার্গেট করেছে? আমাদের সে খবর দিয়েছে ভূপতি সামন্ত, সুনির্মল সামন্তর ছেলে। উনি আমাদের সাহায্য না করলে আপনাকে আজ বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। ভূপতিবাবু জানিয়েছেন, শেষ যে ব্যবসার কাজে ওনার বাবা আর নির্মাল্যবাবু একসঙ্গে যুক্ত ছিলেন, তাতে তারা বাদেও আপনার নাম ছিল। সেই ক্লু পেয়েই আমরা এখানে ছুটে আসি, আর এসেই
বুঝেছি। দীর্ঘশ্বাস ফেলে বললেন ভদ্রলোক। অনেক ফেলে আসা অতীত আছে, কিন্তু সেসব অতীতে আমাদের খুনের কোনো কারণ খুঁজে পাই না। এভাবে আমাদের খুন করে কার লাভ? খুনের কারণ খুঁজে পান না বলে কি আর হবে মোহনবাবু? আপনি তো বললেন যে আপনার অতীতের পরিধি বেশ লম্বা, তাতে একটা না একটা অন্ধকার দিক ছিল নিশ্চয়। আচ্ছা, ঠিক কোন কারণে আপনার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নির্মাণে আপত্তি করেছিলেন ওরা দুজন? ভদ্রলোক এবার যেন একটু থমকে গেলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, মনোমালিন্য হয়েছে আমাদের মধ্যে, যদিও তারপর বোধহয় ওরা দুজনেও আর একসঙ্গে কোনো কাজ করেনি। সুনির্মলের ব্যবসা ক্রমে ডাউন করে, আর নির্মাল্য মোটের উপর বেশ ভালোই ছিল। আর আমার তো আজীবন একলা জীবন, তাই মোটামুটি চলে যায়। আপনার কিসের ব্যবসা? আমার বলে একটু হাসলেন মোহন সান্যাল, তারপর বললেন, আমার ব্যবসা অনেক দিন আগে উঠে গেছে। আচ্ছা, আপনি তো পুলিশের লোক নন, আপনার নাম কি? আমি সত্যান্বেষী নিখিলেশ। নামটা ভুল করেও কখনো কোথাও শুনেছেন কি? ভদ্রলোক একটু চমকিত হয়ে তাকালেন এবার নিখিলেশের দিকে, তারপর বললেন, আপনি গোয়েন্দা নিখিলেশ? আপনার তত্ত্বাবধানে সেই বিখ্যাত মশলা ব্যবসায়ী দময়ন্তী দেবীর খুনি ধরা পড়েছিল না? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবার বলুন, আপনার ব্যবসা কি সেই ব্যক্তির সঙ্গে জড়িত কিছু? মানে খানিকটা ওরকমই, তবে বিশ্বাস করুন এখন ওসব পথ থেকে অনেক দিন দূরে রয়েছে। আর আমি কারবার করি না বছর তিনেক হলো। ওই দময়ন্তী দেবীর সঙ্গেও আমার যোগাযোগ ছিল জানেন, তবে এখন আমি একেবারে অন্যরকম একজন মানুষ। আচ্ছা, বুঝলাম। তাহলে এখন কিভাবে দিন চলে? এখন ওই পুরনো কারবারের যা টাকা আছে সেসব দিয়েই চলে, আর নিজে খাটার দরকার হয় না। কিন্তু কতদিন চলবে সেভাবে? ভদ্রলোক একটা অদ্ভুত দুঃখের হাসি হাসলেন, তারপর বললেন, আয়ু আমার বেশি নেই। কর্কট রোগ ধরা পড়েছে মশাই, তাও আবার ব্রেনে। জানি না কবে কি হয়, তাই আর কাজকর্ম করা বন্ধ করে দিয়েছি। বেশ, তার মানে আপনি এখন আর অসাধু চক্রে যুক্ত নন? না, সেসব আগেই চলতো। আচ্ছা, শেষ যে ব্যবসায়িক কারবার আপনি করেছিলেন নির্মাল্য কর্মকার এবং সুনির্মল সামন্তর সঙ্গে, সেটাই কি কোনো অসাধু চক্রের সংযোগ ছিল? না না, একেবারে না। ওরা কখনো কোনো অসাধু কাজে যুক্ত ছিল না। তাহলে কি ছিল তার মধ্যে? দেখুন, আমার সবটা জানা এখন তো প্রয়োজন, না হলে কিন্তু আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, এটা জেনে রাখুন। ভদ্রলোক কেমন যেন গুমড়ে গেলেন। বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো এই সময়, একেবারে সজোরে বৃষ্টি এলো আকাশ ফুঁড়ে, আর আমরা সকলে হ্যারিকেনের আলোয় মোহন সান্যালের সম্মুখে বসেছিলাম তার থেকে গল্প শুনবো বলে। তবে সেটা মোটেও আষাঢ়ে গপ্প নয়, বরং তার চেয়েও বেশি অদ্ভুত। ভদ্রলোক বলতে শুরু করলেন, ভূপতি তখন অনেক ছোট ছিল। আমার কথা সে বলেছে বটে, তবে সে জানত না আমি কখনোই তার বাবা এবং নির্মাল্যর সঙ্গে বিজনেস করিনি। কেবলমাত্র ভালো বন্ধু ছিলাম, এবং ওরা দুজনে আমার থেকে কিছু মালপত্র নিত, এই যা। এছাড়া ওদের সঙ্গে আমার কোনোভাবেই ব্যবসায়িক সম্পর্ক ছিল না। কিন্তু বাচ্চা মানুষকে তো আর সব কথা বলা যায় না। ওরা আসলে ছিল বলতে পারেন আমার খরিদ্দার। আমি ওদের বিক্রি করতাম, আর ওরাও আমার সঙ্গে বেশ ভাব জমিয়ে আড্ডা দিত আর কি। তবে এভাবেই কখন যে আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল জানি না। এরপর দীর্ঘদিন নানা কাজকর্ম আমারও চলছিল, আর ওদেরও সেই সঙ্গে। তবে একটা সময় একটা ঘোর বিপদের মুখে পড়তে হলো আমাদের। সে বিপদ থেকে আমাদের নিস্তার পেতে গিয়ে যে পন্থা অবলম্বন করতে হলো,
সে আর আপনাকে কি বলি, এখনো সে কথা ভাবলে আমার গা হাত পা একেবারে শিউরে ওঠে। আমি জানি ঠিক কত বড় পাপ আমরা করেছি। আমরা হয়তো নিজে হাতে কাউকে খুন করিনি, তবে দুটো ব্যক্তিকে মৃত্যুর পথে আমরাই এগিয়ে দিয়েছি। আমরা সকলেই এক মনে শুনছিলাম কথাগুলো। ইন্সপেক্টর সুপ্রভাত জিজ্ঞেস করলেন, কিভাবে? সবটা বলুন দেখি। হ্যাঁ, বলছি। তবে এর জন্য আমাকে এখন মরতে হলেও আমি হাসি মুখে সবটা মেনে নেব, কারণ যা করেছি আমরা, তার জন্য মৃত্যু আমাদের প্রাপ্য। নির্মাল্য কর্মকারের এক বন্ধু ছিল, জানেন, নাম জয়মাল্য বাগচি। সেই জয়মাল্যর সঙ্গে আমাদের খাতির হয়। নির্মাল্যর ছেলেবেলার বন্ধু হলেও আমার আর সুনির্মলের সঙ্গে তার পূর্বে কোনো সম্পর্ক ছিল না। একবার একটি মাদক পাচার করতে গিয়ে আমি বড্ড বিপদের মুখে পড়ি, বুঝলেন। আমার তখন মাথার কোনো ঠিক ঠিকানা ছিল না। উপর থেকে আদেশ এসেছিল 2 দিনের মধ্যে প্রায় 50 কেজির উপরে মাল পাঠাতে হবে শহরের বিভিন্ন পয়েন্টে। এভাবে মাত্র 2 দিনে অতটা ডিস্ট্রিবিউট করা আমাদের পক্ষে একেবারে অবাস্তব ব্যাপার। কিন্তু তার চেয়েও সমস্যা ছিল সেই মাল লুকিয়ে রাখার। ব্যাগে ব্যাগে করে ছেলেরা আমার জায়গায় মাল নিয়ে আসতো বটে, তবে কয়েকটা ব্যাগ ধরা পড়ে গিয়েছিল পুলিশের তত্ত্বাবধানে। ব্যাস, আমার কারবার তখন প্রায় লাটে ওঠার জো। এদিকে গত কয়েক মাসে মাল নিয়ে পাচার করতে পারিনি বলে আমার যথেষ্ট চাপ যাচ্ছিল। সেই সময় আমার বন্ধু বান্ধব বলে কেউ বিশেষ ছিল না। তখন অনেক সাহায্য চেয়েছিলাম ওই নির্মাল্য আর সুনির্মলের কাছ থেকে, কিন্তু বিশ্বাস করুন, কারো থেকে সাহায্যের ছিটে ফোঁটা আমি পাইনি। কিন্তু নির্মাল্য আমাকে হতাশ করল না। আসলে ওরা দুজনেই ব্যবসায়ী, তাই ওদের ধরা পড়ার চান্স অনেক বেশি। ওদের নিত্যদিন বিবিধ জিনিস নিয়ে কারবারও করতে হয়, আর ওরা জানে যে আমি কিসের ব্যবসা করি, তাই ওরা এই রিস্ক নিতে রাজি হলো না। কিন্তু নির্মাল্য আমাকে একটা দারুণ পন্থা বলল, যেটা শুনে আমি একেবারে মজে গেলাম। কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি বুঝতে পারিনি ঘুণাক্ষরেও যে সেই দিনের চাপ আজও আমাকে বয়ে বেড়াতে হবে। নির্মাল্য কর্মকারের বন্ধু জয়মাল্য বাগচির সঙ্গে আমার তখন বেশ কয়েক মাসের আলাপ। আমি এক সন্ধ্যার আয়োজনে তাকে বললাম, শোনো না ভায়া, তোমার কাছে একটা অনুরোধ আছে আমার। সে জিজ্ঞেস করলো, অনুরোধ? কি বলো? অনুরোধ মানে তোমার কাছে আমার কিছু জিনিস রাখবো। আসলে তোমাকে বিশ্বাস করি বলেই বলছি। তোমার বাড়িতে নিচের তলায় যে ঘরটা পড়ে রয়েছে, সেখানে আমার কিছু জিনিস থাকবে, বুঝলে। আমি 2 দিনের মধ্যে ক্লিয়ার করে দেব সবটা, কিন্তু আমাকে এই 2 দিন একটু ওই জিনিসটা রাখতে দাও। সে তখন একটু ভয় পেয়ে বলল, কি জিনিস? আমাকে জানানো যাবে না? কি জিনিস? হ্যাঁ ভাই, এটা বড়ই গোপন জিনিস গো। তোমার বাড়িতে মাত্র 2 দিনের জন্য রাখবো, তারপর তোমার ওখান থেকে বের করে নিয়ে চলেও যাব। মাত্র 2 দিন ভায়া, এটুকু করতে পারবে না? এইটুকু। লোকটি শিক্ষক ছিল। আমার কথায় নিজে বোধহয় কিছু আন্দাজ করেছিল, কিন্তু আমি তখন ওকে একটা টোপ ফেললাম। ওর স্ত্রীর তখন ক্যান্সার ছিল। আমি ওকে অফার করলাম, দেখো, একটা কথা বলি, তোমার বউয়ের তো ক্যান্সার, সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে তোমার তো একেবারে ঘটি বাটি বিক্রি করবার মতন অবস্থা। আমি কিন্তু তোমায় অনেকটা সাহায্য করতে পারি এক্ষেত্রে, তুমি আমায় একটু সাহায্য করে দাও। কথা শুনল জয়মাল্য, আর একটিও টু শব্দ করল না। আমার কাছে মাল আসার ঠিকানা আমি বদলে দিলাম। জয়মাল্য খুবই ভদ্রলোক ছিল,
আর ওর বেশ সুনামও ছিল চারদিকে, তাই ওকে কেউ সন্দেহ করবে না বলেই বিশ্বাস ছিল। কিন্তু এই পুলিশেরা জানি না কিভাবে সব তথ্য পেয়ে ছুটে ছুটে চলে আসে মাছির মতন। আমি প্রায় 30 কেজির মতো মাল নিয়ে ব্যবস্থাও করে দিয়েছিলাম, কিন্তু বেচারা ধরা পড়ে গেল। একেবারে হাতে নাতে পুলিশের কাছে ধরা পড়ে গেল আমার 10টা ছেলে। আমি আবার গা ঢাকা দিলাম তখন, কিন্তু জয়মাল্য কোথাও গা ঢাকা দিতে পারল না, তাই ওকে বাধ্য হয়ে সুইসাইড করতে হলো। মোহন সান্যাল থামলেন। সুপ্রভাত বললেন, কিন্তু সে জানলো কি করে ওগুলো আসলে ড্রাগ? না জানলে তো সে সুইসাইড করবে না, ধরা পড়ে যাবেন আগে ভাগে। হালকা হেসে মোহন সান্যাল বললেন, হ্যাঁ, সেই ঠিকই বলেছেন আপনি। খুব একটা বোকা ছিল না জয়মাল্য। প্রথম দিন ও জিনিস দেখেই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু তখন আমি ওকে ওর বউয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দিয়ে রেখেছি যে ওর যে কিছুই করার ছিল না। জয়মাল্য তাই অপমানিত হওয়ার ভয়ে একেবারে কোণঠাসা হয়ে গেল। আসলে আমার জীবনে ওরকম ক্রাইম একটাও নেই জানেন। আমি নিজে একটি ভদ্রলোককে জোর করে ভুল পথে চালিত করেছি, আর তারপর যখন সে নিজে বলি দিল নিজের প্রাণ, তখন আমি কাপুরুষের মতন পালিয়ে বেরিয়েছি। আমি আমি জানি না আমার এই পাপ কোনোদিন আমি ঢাকতে পারবো কিনা, মুছতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব যাতে আমি এইসব ভুলতে পারি কোনোদিন, নইলে সেই ব্যথা আজও আমায় ভীষণ জ্বালা দেয়। বলে ভদ্রলোক বিমর্ষ হয়ে পড়লেন। নিখিলেশ বলল, আপনি জানেন না মোহনবাবু, ওই ব্যক্তি অর্থাৎ জয়মাল্য বাগচি আমার শিক্ষক ছিলেন। তার মৃত্যুর কারণ সুইসাইড সেটা জানতাম, কিন্তু কি কারণে যে তিনি সুইসাইড করেছিলেন সেটা আমার জানা ছিল না। আজ বড্ড খারাপ লাগছে স্যারের কথা ভেবে। উনি বড় ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, বড় ভালো মানুষ ছিলেন, কিন্তু বোকা ছিলেন। নিজের জীবনটা ওভাবে যে ও দিয়ে দেবে সেটা আমি কল্পনা করতে পারিনি। ওর অবর্তমানে ওর বউ সেই শোকে নিজেও আত্মহত্যা করল, আর ওদের ছোট ছেলেটা না জানি আজ কোথায় আছে। সে একেবারে অনাথ হয়ে পড়ল। নিখিলেশ এবার একটু থেমে বলল, এক মিনিট, এই কথাটা আমার মাথায় আসেনি। বিলু অর্থাৎ স্যারের ছেলের খবর আমার কাছে এখন নেই। বেশ কিছু বছর ওর সঙ্গে যোগাযোগ ছিল তারপরে, যদিও, তবে এখন আর একেবারেই নেই। আমি বললাম, তাকে দেখলে চিনতে পারবে? আরে বললাম না, মুখটা তেমন স্পষ্ট মনে নেই, তবে সে কি এসব করছে এখন? কিন্তু করলেও কেন করবে এত বছর বাদে? করার হলে তো আগেই করতে পারত। এতদিন ধরে অপেক্ষা করে করছে কেন? মোহনবাবু বড্ড বিষণ্ণ চিত্তে বসেছিলেন তার সোফার উপর। তিনি বললেন, সেই ছেলে আমার প্রাণ চাইলে আমি তাকে সেটা দিয়ে দিতে রাজি আছি। আমি তার কাছে ক্ষমা চাইতেও পারবো না, কারণ আমার সে মুখ নেই, বলে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আমাদের চারপাশে এখনো ঘন অন্ধকার। বাইরে এখন বেশ কয়েকটি বাজ পড়ছে। হ্যারিকেনের আলোয় মোহন সান্যালের কান্না ভেজা মুখ দেখে আর তার অতীতে করা ভয়ঙ্কর কাহিনী শুনে বড্ড কষ্ট হচ্ছে মনের ভিতর। ইস, এই হৃদয় বিদারক কাহিনীতে একেবারে সর্বশান্ত হয়েছিল নিখিলেশের বিয়ের বাল্যবন্ধু। নিখিলেশ সুপ্রভাতের দিকে তাকিয়ে বলল, সুপ্রভাত বাবু, আমার যা মনে হয় তাতে এই বিলু অর্থাৎ জয়মাল্য বাগচির ছেলে এর সঙ্গে জড়িত থাকতে পারে। এরকম একটা কাহিনী আগে জানলে অনেক আগেই ব্যাপারটা একটা মীমাংসা করা যেত। আচ্ছা, আর কি কেউ ছিল এই ব্যাপারের সঙ্গে যুক্ত মোহনবাবু? মোহনবাবু উত্তর দিলেন, না, শুধু আমরাই। বেশ, তবে সুপ্রভাত বাবু, আপনি কড়া নজরদারির ব্যবস্থা করুন মোহনবাবুর বাড়ির ওপর, কারণ যে কোনো উপায়ে ওনার ওপর ঝাঁপাতে পারে খুনি। জানি না ওরা দলে কতটা ভারী, তবে আশা করি আপনার পুলিশ বিভাগের চেয়ে বেশি হবে না। আপনি একদম চিন্তা করবেন না নিখিলেশ বাবু, আমি একেবারেই কোনো সমস্যার সৃষ্টি হতে দেব না।
আমি সবাইকে বলে রাখছি, আশা করি অপরাধী শাস্তি পাবেই। আমরা তিনজনে উঠে পড়লাম মোহনবাবুর বাড়ি থেকে। তারপর বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি এখন ধরে গেছে। নিখিলেশ একটা সিগারেট ধরিয়ে বলল, বড্ড অদ্ভুত কাণ্ড জানো তো ভাইয়া। এই স্যারের কাছে আমি পড়তাম তখন, যখন উনি গত হন। তা আমি কখনো ভাবতে পারিনি যে ওনার মৃত্যুর পেছনে এরকম অসাধু কাজকর্ম লিপ্ত আছে। আমি বললাম, সে কি আর সাধারণ ভাবনার বিষয়বস্তু? কিন্তু নিখিলেশ, তখন কি কোথাও এতটুকু খবর জানাজানি হয়নি এই ব্যাপারে? একজন মানুষ এরকম অসাধু চক্রে ধরা পড়ল, অথচ কোনো খবরে কিছু বেরোয়নি। না, বেরোয়নি। তো এই ব্যাপারে কোনো গোপনীয়তা বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল। তবে খুনি যেই হোক না কেন, তার এইভাবে খুন করে যাওয়ার পেছনে যথেষ্ট মোটিভ আছে। আচ্ছা সুপ্রভাত বাবু, আপনার কি মনে হয় এই যুক্তি কতখানি ঠিক? তিনি একটু হেসে বললেন, দেখুন, আপনি একজন গোয়েন্দা, কেস সলভের জন্যই আপনার তো এসব করা। সেখানে এমন কোনো সত্য যদি উঠে এসে অসৎ ব্যক্তির পর্দা ফাঁস করে দেয়, তাহলে খুনির জোরালো মোটিভ এবং এই ব্যক্তির খুন হওয়ার পিছনে কোনো ভুল নেই। হ্যাঁ, আমারও সেই রকমই ধারণা। কিন্তু আমাদের এই খুন রুখতে হবে। আপনার লোকেরা গাড়ি ধরতে পারলো কি? না, এখনো পারেনি। কালকে ধর্মতলার ওখানে একটি গাড়িকে সন্দেহ করা হয় বটে, তবে সেটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আচ্ছা, বুঝলাম। আচ্ছা নিখিলেশবাবু, আপনার কি মনে হয় ওই খুনি কি আমাদের ভয়ে সহজে ছেড়ে দেবে মোহন সান্যালকে? আপনার বন্ধু তো উনি, আপনি যদি এ ব্যাপারে একটু গাইড করতেন। দেখুন, আমি অনুমান করতে পারি মাত্র। খুনির কিন্তু আপনার এই নিরাপত্তা ভেঙে ঘরে ঢুকে যাওয়ার ক্ষমতা খুব একটা হবে না। তবে যদিও সে সেটা পারে, আগে মোহন সান্যালকে ক্ষমা চাওয়াবে আর তারপর সে তাকে খুন করবে। তবে এই খুনটা খুব একটা সহজ খুন হবে বলে মনে হয় না, কারণ এর জন্যই তার বাবা মা পরলোক গমন করেছেন এবং তার শৈশব একেবারে ধুলোয় মিশে গিয়েছে। তাই এটা বড্ড জটিল একটা প্রশ্ন আমার কাছে। আর যদি অন্য কেউ খুনের পেছনে থাকে, তাহলে সে ব্যাপারে আমার এখন কিছু মাথায় আসছে না। তবে আমার মনে হয় না এর অন্যথা কিছু হবে বলে। আপনি কিন্তু বীরুর পরিচয় খোঁজা শুরু করুন এখনই, নাহলে কিন্তু বড্ড বেশি দেরি হয়ে যাবে। বেশ বেশ। আচ্ছা, আপনাদের কি বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসবো? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। বেশ, তাহলে একটু অপেক্ষা করুন, আমায় একটু বাথরুম যেতে হবে আর কি। ভদ্রলোকের বাড়িতে এলাম, এখন বাইরে সারলে বড্ড বাজে দেখাবে। এই রঘু, ওনাকে জিজ্ঞেস করো তো বাথরুমটা কোথায়। বলে হাঁক দিতে দিতে চলে গেলেন ইন্সপেক্টর। আমরা দুজনে সেখানে দাঁড়িয়ে ফুঁকতে লাগলাম। বৃষ্টি মৃদু মৃদু পড়ছে বটে, তবে সেটা তেমন একটা গ্রাহ্য না করলেও চলে। বৃষ্টির ছাঁট লেগে চশমার উপর জলীয় আস্তরণ পড়ছিল। আমি সেটা বুক পকেটে রাখতে গিয়ে নিখিলেশকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা নিখিলেশ, সুপ্রভাত বাবুর একটা বিষয় তুমি লক্ষ্য করেছো? কি বলো তো? ওর ব্যাচ? হ্যাঁ, ওটা তো দেখতে পেলাম না এই বেলা। তবে কালকে বলে যেন কোথায় আটকে গেল নিখিলেশ। ওর মুখখানা দেখে আমার নিজেরই কেমন একটা রোমাঞ্চ খেলে গেল সারা শরীরে। নিখিলেশ আমাকে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, বন্ধু, তাড়াতাড়ি চলো বাড়ির ভিতর। মোহন সান্যালের মৃত্যুর ঘন্টা বাজলো বলে। এই বলে আমাকে নিয়ে এক প্রকার ছুটতে লাগলো সে। বৃষ্টি ভেজা কাঁদায় আমি হোঁচট খেলাম একবার, কিন্তু কোনো মতে সেখানে ঢুকতেই নিখিলেশ চিৎকার করলো একটি কনস্টেবলের উদ্দেশ্যে, তোমাদের সাহেব কোথায়? তারা উপরে নির্দেশ করলো নিখিলেশকে। দ্রুত ছুটে গেল সেই দিকে। আমিও তার পিছু পিছু ছুটলাম। ইহানো পরিস্থিতিতে আমারও পিছন পিছন বাকি পুলিশেরা ছুটে চলল উপরতলায়। সেখানে মোহনবাবু দেখি সোফায় বসে আছেন, আর তার সামনের সোফায় বসে আছেন সুপ্রভাত বাবু। কিন্তু হ্যারিকেনের আলোয় তার বুকের উপর যে জিনিসটার দিকে নির্দেশ করছে সেটা দেখে আমার বুক ছলকে উঠল। একটা ছুরি মোহন সান্যালের বুকে খুব গভীরভাবে বিদ্ধ হয়ে আছে। ইন্সপেক্টর সুপ্রভাত ঠান্ডা গলায় বললেন, এখন আর ওকে কোনোভাবে বাঁচানো যাবে না নিখিলেশ। ওর হার্টের সঙ্গে সংযোগকারী মহাধমনীতে আমি ওটা বিধে দিয়েছি একেবারে। ওটা বের করলে ও এক্ষুনি মরে যাবে, আর না বের করলে তিলে তিলে মরবে। এখন সব খেলা শেষ রে ভাই। তুই যেভাবে যেভাবে বলেছিলি খুনির শেষ খুনের পদ্ধতির কথা,
আমি বর্ণে বর্ণে তা পালন করেছি। অন্যদের থেকে এটা অধিক কষ্টের হচ্ছে কি, তাই না মোহন কাকু? বলে মাথা নিচু করে বসে রইলেন সুপ্রভাত বাগচি। এতক্ষণে আপনারাও নিশ্চয়ই আমার মতন ওর পদবি আন্দাজ করে নিয়েছেন। তার লাভার মতন আগুনে পোড়া দুই চোখ দেখে আমার বুকটা শুকিয়ে উঠল। প্রতিশোধের আগুনে রাঙা চোখ কি এমন ভয়ানক হয়? পরদিন সকালে যখন বৌঠান চা খেতে খেতে জিজ্ঞেস করলো নিখিলেশকে, আমাকে একবার পুরোটা গুছিয়ে বলো তো, আমার অনেকাংশে গুলিয়ে গেছে। নিখিলেশ চায়ে একটা চুমুক দিয়ে বলল, মনে আছে নির্মাল্যবাবুর খুন, অর্থাৎ আমাদের এই 3টি খুনের মামলার প্রথম খুনের সময় আমার বিলুর কথা মনে পড়েছিল। এটাই বোধহয় সমাপতনের এক অদ্ভুত কাণ্ড। আমার ঠিক ওর কথাই মাথায় এলো, অথচ আমার পাশে বসে আমার থেকে জিজ্ঞেস করে ও খুন করে ফেলল মোহন সান্যালকে, আর আমি কিছুই করতে পারলাম না। কি অদ্ভুত! আসলে প্রথম দুটো খুন খুবই সহজভাবে করতে পারলেও তৃতীয়টি করতে গিয়ে ওকে বেগ পেতে হয়। আর দুটো খুন কিন্তু ও নিজের হাতে করেনি, লোক ভাড়া করে খুন করা হয়েছে নির্মাল্য কর্মকার ও সুনির্মল সামন্তকে। 3 নম্বরটাও সেরকমই হতে পারত, কিন্তু আমাদের ওরকম আগমনে খুনি পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে, যার ফলে ব্যাপারটা নিজের হাতেই সম্পন্ন করতে হয় সুপ্রভাতকে। ও দরজায় টোকা দিয়ে বুঝিয়ে দিয়েছিল ওর ভাড়াটে খুনিকে, আর জোরে জোরে চিৎকার করে ডেকেছিল মোহনবাবুকে, যাতে ওর খুনি পালিয়ে যায় সেখান থেকে। ও যে পুলিশ অফিসার হয়েছে আমি জানতাম না, এবং ওর ব্যাপারে কোনো খোঁজখবরই আমার কাছে ছিল না। ও এতদিন অপেক্ষা করছিল একজন নামী পুলিশ অফিসার হয়ে ব্যাপারটাকে সঠিকভাবে এক্সিকিউট করবার জন্য। নিজে পুলিশ হওয়ার দরুনও সেই সব জায়গা পাহারা দেয়নি, যাতে ওর ভাড়াটে খুনির গাড়ি কখনোই ধরা না পড়ে। ফলে বেমালুম কলকাতা শহরের বুকে হত্যালীলা চলছিল, তাও আবার 12 ঘন্টার মধ্যে 2টো খুন হয়ে মৃতদেহ পড়ে আছে রাজপথে। যাই হোক, তৃতীয় খুনের আগে নিজের মুখে কনফেশন তো পেয়ে গিয়েছিল আমাদের সামনে। নিজে মুখে কাঁদতে কাঁদতে নিজের অপরাধ স্বীকার করেছেন মোহনবাবু। আমার তখনই বোঝা উচিত ছিল যখন ও বলল অপরাধী ঠিক শাস্তি পাবেই। ইস, বড্ড ভুল হয়ে গেছে। শেষে অমরজিৎ যখন ওর ব্যাচের কথা বলল, তখন আমার মনে পড়ে গেল আগের দিনের কথা। গতকাল ওর বুক পকেটে নিজের ব্যাজ ছিল না, পুলিশের ব্যাজে তার নাম আর পদবি পাশাপাশি লেখা থাকে। তখন মনে পড়ল তার আগের দিন বায়োস্কোপ থেকে বেরিয়ে নির্মাল্য কর্মকারের খুনের পর সুপ্রভাত যখন এসেছিল, তখন ওর ব্যাজে পরিষ্কার লেখা ছিল সুপ্রভাত বাগচি। তারপর ওর সবকটা কথা মাথায় নাড়িয়ে চাড়িয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিলাম ঘরের উদ্দেশ্যে। মনে আছে, ও কিন্তু বলেছিল বাড়ি থেকে বেরোনোর সময় অপরাধী শাস্তি পাবে। প্রভাত একেবারে এমন জায়গায় ছুরিটি বিদ্ধ করেছিল যাতে কোনোভাবেই মোহন সান্যালের বাঁচবার সম্ভাবনা নেই। আমি বললাম, এই জন্যেও তোমার থেকেও ব্যাপারটাকে নিশ্চিত করালো যে এটা কোনো অপরাধ বলে তুমি মনে করো কিনা, আর মোহন সান্যালের খুন হওয়া নৈতিক কিনা। নিখিলেশ চায়ের কাপটা নামিয়ে বলল, সেই কিছু কিছু সময় হেরে গেলেও ততটা খারাপ লাগে না, জানো তো। আসলে নৈতিকতার জয়ের জন্যই সত্যান্বেষী হয়েছি আমি। লোকটি শেষ বয়সে এসে যথেষ্ট অনুতপ্ত ছিলেন, কোনোভাবেই ওর খুন করাটা নৈতিকতার মধ্যে পড়ে না। খারাপ লাগছে এটা ভেবে যে এই প্রতিশোধ নেওয়ার জন্য ওকে খুনের রক্তে হাত রাঙাতে হয়েছে। চেষ্টা অন্যরকম হলেও পারত। মাস্টারমশাইয়ের মৃত্যু রহস্য খোলসা হয়ে গেল একেবারে। যাই হোক, আজকে মনটা একটু সঠিক করতে টকি হাউস অভিমুখে যাওয়া যাক নাকি? শুনলাম নতুন একটা ভালো বায়োস্কোপ এসেছে। বৌঠান অবাক হয়ে বলল, তুমি সত্যিই যাবে? কেন, বারণ করছো নাকি প্রতিমা? যাও না কেন? আমরা কথা বলছি, হঠাৎ করেই এমন সময় বাইরের দরজায় একটা টোকা পড়ার শব্দ শোনা গেল। নিখিলেশ একসাথে বসে কথা বলছি দেখে আমি আর অপেক্ষা না করে উঠে গেলাম আমাদের দরজার উদ্দেশ্যে। আর দরজাটা খোলার সাথে সাথেই একজন লোককে দেখতে পেলাম। আমি ওনাকে ভিতরে আসতে বললাম। ভদ্রলোক হাঁপাচ্ছেন আর এত তাড়াতাড়িতে আছেন দেখেই বোঝা যাচ্ছে ইনি কোনো জটিল সমস্যায় পড়ে এখানে ছুটে এসেছেন।
যাই হোক, সেই রহস্যে ঘেরা অভিযানের ঘটনা না হয় পরের দিন বলবো। আজ এখানেই লেখা শেষ করি।